লার্ন উইথ ফারুক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। যারা আমরা চ্যানেলে এখনো নতুন তাদের সবাইকে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার জন্য অনুরোধ করা হলো, যাতে আমরা লেটেস্ট ক্লাসগুলো তোমরা সাথে সাথে সবার আগে পেতে পারো। তো চলো শুরু করা যাক। শুরুতে আমরা কয়েকটা ছবি দিয়ে শুরু করব। এখানে আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি। ডান পাশের এই বড় ছবিটা এটা নির্দেশ করছে যে দেখো হাতে শিকল পরা কেউ তাদেরকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসছে। এটা আমরা একসময় দাস প্রথার কথা শুনেছি, সে দাস প্রথার একটা প্রতিচিত্র। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে 4টা শ্রেণী বিভাগ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাদের সম্পর্কে এখানে কিছু বলা এই ছবির মাধ্যম দিয়ে। আর এটা হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এরকম একটা প্রতীকী ছবি। তাহলে এই ছবিগুলো দেখে আমরা দেখতে পাচ্ছি সমাজে মানুষে স্তরে স্তরে ভাগ করা, স্তরে স্তরে বিভক্তি। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো সামাজিক স্তর বিন্যাস, অর্থাৎ সমাজে মানুষের মধ্যে যে স্তরে স্তরে বিভক্তি করা, উঁচু নিচু ভেদাভেদ করা, সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। এটা সমাজবিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায়ের আলোচ্য বিষয়। এই অধ্যায়ের বা এই আলোচনা থেকে আমরা জানতে পারবো সামাজিক স্তর বিন্যাস কি এবং এর যে প্রকারভেদগুলো আছে, 4টা প্রকারভেদ, সেগুলো সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা লাভ করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো শুরুতে আমরা দেখি যে আসলে সামাজিক স্তর বিন্যাসটা কি। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল স্ট্রাটিফিকেশন। এটা হলো যে প্রক্রিয়ায় সমাজে যারা বসবাস করছে সেই সমাজস্থ ব্যক্তিবর্গ এবং গোষ্ঠী, এটা ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি হতে পারে, আবার একটা গোষ্ঠী হতে পারে, তাদের সমাজের গুণাবলী এবং অবস্থানের ভিত্তিতে বিভিন্ন উঁচু নিচু মর্যাদা বিন্যস্ত করা। যে তোমার অবস্থান এই, তুমি উঁচুতে থাকবে, তোমার অবস্থান মাঝামাঝি বা তুমি নিচে, এইভাবে যে বিন্যাস করা সমাজের মানুষদেরকে। আর এটা একটা সার্বজনীন বৈশিষ্ট্য, কারণ কি সব সমাজেই এই স্তর বিন্যাসটা বিদ্যমান ছিল, আছে এবং থাকবে। হয়তো কিছু কিছু সামাজিক স্তর বিন্যাসের অস্তিত্ব এখন আর দেখা যায় না, কিন্তু বিভিন্নভাবে সেটা কিন্তু আছে। হয়তো অন্য সামাজিক স্তর বিন্যাসের চিত্র আমরা আমাদের সমাজে দেখতে পাই, সেটা আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে দেখব। এখানে সংক্ষেপে একটু বলি, 4টা ধরনের সামাজিক স্তর বিন্যাস আমরা দেখব। তার মধ্যে দাস প্রথা এবং স্টেট প্রথা এখন আর বিদ্যমান নেই, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যে জাতিবর্ণ প্রথা আছে আর সামাজিক শ্রেণী আছে, সেই জিনিসগুলো আমরা বর্তমানে বিদ্যমান দেখতে পাই সমাজে। অন্যভাবে বলা যায় সামাজিক স্তর বিন্যাস মানে সমাজের মানুষের মধ্যে পরস্পরের একটা ব্যবধান তৈরি করে দেয়া। সেই ব্যবধানটা কিসের উপর ভিত্তি করে নির্ধারিত হয়? তার আভিজাত্য, যশ, ক্ষমতা, তার পেশা, এগুলো দ্বারা নির্ধারিত হয়। যে তুমি এই পেশার লোক, তাই তোমার অবস্থান এই জায়গায়, এরকম। সামাজিক স্তর বিন্যাস সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, এটা বিচ্ছিন্ন করা যায় না সমাজ থেকে। এবং এটি সমাজের সুযোগ সুবিধা, সম্পদের বন্টন কেমন হবে, ক্ষমতার ব্যবহার কেমন হবে, এগুলোকে দারুণভাবে প্রভাবিত করে থাকে। কিছু সমাজে সামাজিক স্তর বিন্যাস পরিবর্তনশীল, যেমন শ্রেণী প্রথা, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এটা পরিবর্তনযোগ্য। কেউ তার অবস্থান, তার চেষ্টা করলে সে পরিবর্তন ঘটাতে পারে। আবার কিছু সমাজে তা অপরিবর্তনীয়, যেমন জাতি বর্ণ প্রথা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যেটা আছে, ইংরেজিতে বলা হয় কাস্ট সিস্টেম, এটা কিন্তু এক প্রকার অপরিবর্তনীয়। স্তর বিন্যাস সমাজে বৈষম্য এবং সংঘাত যদিও সৃষ্টি করে, তথাপি সামাজিক সংগঠন এবং সমাজে ভূমিকা কার কি হবে, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আবার কিন্তু এই স্তর বিন্যাসটা সহায়ক ভূমিকা পালন করে। কারণ কি সবাই যদি উঁচুর স্তরে থাকতে চায়, তাহলে নিচের স্তরে কারা থাকবে? নিম্নবিত্তের পেশাগুলোকে কে কাজ করবে? এই জন্য আসলে এটা দরকার এবং এটা সমাজের স্থিতিশীলতার জন্য এটা খুব জরুরি। এটা ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং রাজনৈতিকভাবে এটা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রূপ নেয়। তবে সার্বজনীনভাবে মানব সমাজের একটা মৌলিক বৈশিষ্ট্য হলো এই সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস হলো সমাজে ভেদাভেদের চিত্র, অর্থাৎ ওই যে উঁচু নিচু আমরা ভেদাভেদ তৈরি করেছি, যে তুমি উঁচু তলার মানুষ, তোমার কাজ এই বিধিবদ্ধ করে দেয়া, আর তুমি নিচতলার মানুষ বা মানে নিচের স্তরের মানুষ, তো তোমার কাজ এইগুলো, তুমি এর বেশি করতে পারবা না বা তুমি উপরের স্তরে উঠতে পারবা না, এরকম একটা
ভেদাভেদ তৈরি করে দেওয়া। মানে সব ক্ষেত্রে যে পারবে না তা না, যেমন জাতি বর্ণ প্রথার ক্ষেত্রে এখানে ওইটা অনেকটাই রেস্ট্রিক্টেড থাকে, চেঞ্জ করা সম্ভব হয় না, কিন্তু এই শ্রেণী প্রথায় পরিবর্তনযোগ্য। বা দাস প্রথাতেও খুব একটা সম্ভব ছিল না যে দাস থেকে দাস মনিব হয়ে যাওয়া। সমাজে বিভিন্ন উপাদানের ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে পার্থক্যটা তৈরি করা হয় সেটাই হচ্ছে আমাদের সামাজিক স্তর বিন্যাস। এতক্ষণ আমরা একটু ওভারভিউ দেখলাম, এবার যদি আমরা একটু প্রামাণ্য সংজ্ঞা দেখি তাহলে দেখতে পাবো যে পি.এ. সরোকিন উনি বলেছেন যে একটা নির্দিষ্ট জনসমষ্টির উপরে চাপিয়ে দেওয়া উঁচু নিচু ভেদাভেদ, যে একটা সমাজে এটা চাপিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যে এটা এই সমাজের মানুষরা চাপিয়ে দিয়েছে এই উঁচু নিচু ভেদাভেদটা। কার্ল মার্কস বলেছেন যে উৎপাদনের মালিকানার ভিত্তিতে মানুষের যে ভেদাভেদ তাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। ইনি বেশিরভাগ সময় তার কথাগুলোকে সম্পৃক্ত করেছেন অর্থনীতির সাথে, টাকা পয়সার সাথে। তো এখানে উৎপাদন মালিকানার সাথে উনি সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। এখানেও অর্থ জড়িত, যে এখানে মালিক পক্ষ বেশি সুযোগ সুবিধা পায়, তারা উপরের স্তরে, আর যারা শ্রম দিচ্ছে শ্রমিক পক্ষ তাদের অবস্থান নিচে, এইভাবে উনি দেখানোর চেষ্টা করেছেন। মেরিল বলেন সমাজে যা কিছু ভালো সুযোগ সুবিধা, ক্ষমতা ইত্যাদি কতিপয় গোষ্ঠী যদি অন্যদের তুলনায় বেশি মাত্রায় ভোগ করে তবে তাই সামাজিক স্তর বিন্যাস। এই যে আমরা উঁচু নিচু ভেদাভেদ তৈরি করে দিচ্ছি, দেওয়ার ফলশ্রুতিতে কি হচ্ছে, যে আমাদের উঁচু স্তরে যারা বসবাস করছে তাদেরকে আমরা বেশি বেশি সুযোগ সুবিধা দিচ্ছি, এই উমুক সাহেব বা বাবু এসেছে ওনার জন্য এরকম বরাদ্দ। এইভাবে আমরা দেখি যে এই উঁচু স্তরের মানুষরাই তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধা ভোগ করে থাকে, বেশি ক্ষমতা পেয়ে থাকে, এইভাবে তারা অন্যদের তুলনায় বেশি মাত্রায় ভোগ করে। সেটাকে উনি সামাজিক স্তর বিন্যাস বলতে চেয়েছেন। এবার আমরা একটু দেখি যে এর বৈশিষ্ট্যগুলো কি। এটা আসলে এর প্রকৃতিগুলো সমাজভেদে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে, এক এক সমাজে এক এক রকম। যেমন ভারতীয় উপমহাদেশে যে জাতিবর্ণ প্রথার উৎপত্তি হয়েছে, এখানে কিন্তু এই জাতিবর্ণ প্রথাটা অনেক কঠোরভাবে মেনে চলা হয়, এবং এটা ছড়িয়ে গেছে সারা বিশ্ব জুড়ে, যেখানে যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা আছে তাদের মধ্যে। যদিও আধুনিক সময়ে এসে অনেকে ওগুলো অতটা কঠোরভাবে মানতে চান না। সব সমাজেই কিন্তু এই স্তর বিন্যাস বিরাজমান আছে। সামাজিক স্তর বিন্যাস সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সমাজে মানুষের সম্পর্কটা কিরকম হবে সেই মিথস্ক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। সমাজভেদে স্তর বিন্যাসের বিভিন্নতা পরিলক্ষিত হয়, এক এক সমাজে এক এক রকম। যখন দাস ব্যবস্থা ছিল সেই সময় এক এক রকম ছিল, ইউরোপে যখন সামন্ত প্রথা বা স্টেট প্রথা ছিল সে সময় আর এক রকম ছিল। আর এই সমাজ কাঠামোর মূল কথা হলো এই সামাজিক স্তর বিন্যাস। সমাজের এই যে কাঠামোটাকে দাঁড় করিয়ে রেখেছে এই সামাজিক স্তর বিন্যাস অন্যান্য উপাদানের সাথে। এটি সমাজের সংস্কৃতি সামাজিক স্তর বিন্যাসকে প্রতিফলিত করে, যে ওই সামাজিক স্তর বিন্যাসের দ্বারা ওই সমাজের সংস্কৃতিটা প্রতিফলিত হয়। এবার আমরা যদি দেখি সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদগুলো, যে আমরা আগেও বলেছি 4টা প্রকারভেদ। দাস প্রথা, এই যে হাতে শেকল বাঁধা আর কি, এক প্রকার ভাবে আমরা প্রতীক অর্থে দেখতে পাচ্ছি, যেখানে ব্যক্তি সম্পত্তি হিসেবে বিবেচিত হয় এবং শ্রমের জন্য তাকে বাধ্য করা হয়, ওই যে কিনে আনা হয়, বাজার থেকে কিনে তার কাজ শেষ হলে আবার তাকে বিক্রি করে দিতে পারে। সামন্ত প্রথা, এটা মূলত ভূমি মালিকানা এবং কৃষকদের উপর নির্ভরশীলতার উপর ভিত্তি করে এই ব্যবস্থাটা গড়ে ওঠে। যে কৃষিকাজ করবে কারা, সেখানে 3টা স্তর বিন্যাস ছিল, সেটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। জাতিবর্ণ প্রথা, যেটা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ছিল, এটা জন্মগতভাবে একটা সামাজিক শ্রেণী বিন্যাস হিসেবে দেখা হয়, যে তুমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছো, তুমি আজীবনই ব্রাহ্মণ থাকবে, তুমি শুধুমাত্র পূজা অর্চনা করাতে পারবে, ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্ররা পূজা অর্চনা করাতে পারবে না, এবং কেউ চাইলে বৈশ্য বা শূদ্র থেকে এসে ব্রাহ্মণ হতে পারে না, এরকম একটা অবস্থা। যদিও এই কঠোরতাগুলো এখন অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। সামাজিক শ্রেণী, এটা নির্ভর করে সম্পদ, আয় এবং পেশার উপর ভিত্তি করে, যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এগুলো আমরা বিস্তারিত সব এক একটা করে দেখব। চলো বিস্তারিতর মধ্যে আমরা শুরু করে দিই। দাস প্রথা, পৃথিবীর যে প্রাচীন শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা যদি ধরা হয় তাহলে এটাই, এই দাস ব্যবস্থাটাকে ধরা হয়। মার্কসের মতে এটি প্রথম শ্রেণীভিত্তিক শোষণমূলক সমাজ। ইনি এখানে বলছেন যে একটা শোষণের একটা বন্দোবস্ত ছিল এই দাস প্রথার মধ্য দিয়ে, দাসদের প্রতি শোষণ করা হতো, এবং দাস ছিল তার যে মনিব বা মালিক,
তার অধিকারভুক্ত সম্পত্তি। এখানে কিন্তু মাত্র দুইটা স্তর ছিল, দাস এবং দাসমণি। দাসদেরকে বাজার থেকে কিনে আনা হয়। যেমন আমরা ইসলাম ধর্ম অনুসারী যারা, তারা আমরা জানি যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন, তিনিও কিন্তু একজন দাস ছিলেন, পরে তাকে মুক্ত করে দেওয়া হয়। তো এই যে দুইটা স্তর বিন্যাস সেখানে ছিল। এটা এমন একটা সামাজিক ব্যবস্থা যেখানে কিছু মানুষকে সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় এবং তারা শারীরিক এবং মানসিকভাবে মালিকদের অধীনে থাকবে, যে তাদের অধীনতা সবই হচ্ছে ওই দাস মনিবের নিকট। দাসদের স্বাধীনতা ছিল না এবং তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে অনেক সময় বাধ্য করা হতো। এই প্রথায় দাসেরা সাধারণত জন্মসূত্রে দাস হতো, অর্থাৎ তাদের সন্তানরাও এই দাসত্বের শিকার হতো। এই যে নিবয়ের যে দাসের যে সামাজিক অবস্থা উনি বর্ণনা করেছেন, সেখানে উনি বলেছেন প্রত্যেক দাসের একজন মালিক থাকে, ওই যে বাজার থেকে কিনে আনা হয়। স্বাধীন বা মুক্ত মানুষের তুলনায় দাসদের সামাজিক অবস্থান ছিল খুবই নিচু এবং দাস প্রথায় ব্যক্তি হচ্ছে বা দাস একজন অবশ্যম্ভাবী শ্রমিক, তাকে অবশ্যই শ্রম দিতে হবে, কারণ শ্রম দেওয়ার জন্যই তো তাকে কিনে আনা হয়েছে। কিছু যদি বৈশিষ্ট্য আমরা দেখি, যে এটা ওই সময় আইন এবং প্রথা অনুসারে অন্যের মালিকের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো দাসদেরকে, তাদের কোনো আইনগত অধিকার ছিল না। দাস হলো সেই ব্যক্তি যার কোনো অধিকার নেই, তাদের অধিকারটাকে তুলনা করা হয়েছে গৃহপালিত পশু, যেমন কুকুর বা গাধার মতো একটা তুলনা করা যায়, তাদের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ অনেক নিচুভাবে তাদেরকে তুলে ধরা হয়। দাস প্রথার মূল ভিত্তি ছিল অর্থনীতি, যেহেতু এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটা কৃষিকাজ হোক, তারপর হচ্ছে যে শিল্পের শ্রম দেওয়া, এরকম বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে এই দাসদের সম্পৃক্ততাটা বেশি ছিল, যেহেতু তাদেরকে কিনে আনা হয়েছে কাজ করানোর জন্য। দাসের উপর প্রভুর অবাধ আধিপত্য ছিল, বা তারপর দাসের যে কোনো কাজ করতে বাধ্য করা হতো তাদেরকে, তাদের শারীরিক নিপীড়নও করা হতো, মানসিকতা তো আছেই, তারা প্রধানমন্ত্রে চলতে থাকতো। মুক্তি পাওয়া কঠিন ছিল, কখনো যদি কোনো মালিক দয়া করতো বা সরকারি সিদ্ধান্তে তার অনেক সময় মুক্তি পাওয়া সম্ভব হতো। যেমন আমরা সর্বশেষ হচ্ছে যে ওই যে দীপ্ত টিভিতে সম্ভবত আমরা সুলতান সুলেমান দেখেছি, সেখানেও কিন্তু সুলতান সুলেমানের সাম্রাজ্যে অনেক দাস দাসী ছিল। কাউকে কাউকে ওই দাসীদেরকে ওনারা যখন বিয়ে করে মানে স্ত্রী মর্যাদা দিত, দিয়ে মানে দাস হিসেবে মুক্ত করে দিত, এরকম আবার অন্যান্য দাসদেরও হচ্ছে যে আমরা মুক্ত হওয়ার ঘটনা সেখানে দেখেছি। তো এরকম ব্যবস্থা ওই সময় ছিল। এরপরে হচ্ছে স্টেট ব্যবস্থা, স্টেট বা সামন্ত প্রথা। এটা অন্যতম একটা সামাজিক ব্যবস্থা স্তর বিন্যাসের, যেটা মধ্যযুগে ইউরোপে বিদ্যমান ছিল। এটা ধারণা করা ৫ম শতাব্দী থেকে ১৫ শতাব্দী পর্যন্ত। এ প্রথা অনুযায়ী সমাজ বিভিন্ন সামাজিক শ্রেণীতে ভাগ হয়েছিল, যার প্রত্যেকটা শ্রেণীর কিছু বিশেষ দায়িত্ব এবং অধিকার ছিল। এখানে মোটা দাগে ৩টা শ্রেণী। একটা হচ্ছে যে আমাদের যাজক শ্রেণী, যারা হচ্ছে যে ধর্মচর্চা করতো চার্চকে কেন্দ্র করে। আর আরেকটা ছিল অভিজাত শ্রেণী, তারা মোটামুটি এদের পরে অবস্থান ছিল, যারা এই শাসন কার্য পরিচালনা বা রাষ্ট্রের নেতৃত্ব এই কাজগুলো করত। আর একটা ছিল সাধারণ শ্রেণী, যারা এই কৃষি কাজ বা অন্যান্য কাজ করে এই খাদ্যশস্য সরবরাহ বা অন্যান্য কাজগুলো করত। এই সময় ইউরোপে বড় ধরনের একটা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন ঘটেছিল। আর স্টেট শব্দের অর্থ হলো জমিদারদের মালিকানাধীন জমি। ভূমি ছিল এই যে মধ্যযুগের ক্ষমতা এবং মর্যাদার উৎস। এখানে ওইটারই আরেকটা ছবি আমরা হচ্ছে যে চ্যাট জিপিটির কাছ থেকে ধার নিয়েছে আর কি, তাকে বলেছিলাম যে আমাদেরকে ছবি তৈরি করে দেয়, এই দুইটা ছবি আর কি তুলে ধরছে। এই প্রথার ভিত্তিতে সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতা নির্ধারিত হতো সে সময়। টিবি বটমোর নামক একজন সমাজবিজ্ঞানী বলেছেন, যাজক শ্রেণী সবার জন্য প্রার্থনা করত, আর অভিজাত শ্রেণী সবার ভাগ্যের নিরাপত্তা বিধান করত, এবং সাধারণ শ্রেণী সবার জন্য খাদ্য সরবরাহ করত। এভাবে উনি এই ব্যবস্থাটাকে তার বইয়ে তুলে ধরার চেষ্টা করেছেন সংক্ষিপ্তভাবে। এটা ছিল একটা বিশেষ ধরনের সামাজিক কাঠামো, যেখানে ভূমি এবং আনুগত্যের উপর ভিত্তি করে মানুষের মধ্যে সম্পর্কগুলো তৈরি হতো, ভূমিকে কেন্দ্র করে বেশি। যে আমাদের যেমন এদিকে ছিল জমিদারি ব্যবস্থা, সিরিজটি বন্দোবস্ত, ওই রকম ব্যবস্থা কিছুটা ছিল, পুরোপুরি আমাদেরটার মতো বলা যাবে না। রাজা ছিল ভূমির সর্বোচ্চ মালিক,
কিন্তু তিনি তার অধীনে যারা ডিউক, বিভিন্ন পদ ছিল, ডিউক, ব্যারন এবং নাইট, তাদের মধ্যে ভূমি বিতরণ করত। এরা আবার কৃষকদেরকে দিত চাষাবাদ করার জন্য। সেই অর্থে এদের আবার অবস্থান হচ্ছে যে মাঝামাঝিতেও বলা যায় কিছু কিছু ক্ষেত্রে। তো এই যাজক শ্রেণী, যাদেরকে বলা হয় প্রথম স্টেট, তারা সমাজের ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আর চার্চের নিজস্ব অনেক জমি জায়গা ছিল, ক্ষমতাও ছিল। তারা সাধারণত কর দিত না। চার্চে যারা আছে যে পাদ্রী ছিল, তারা ধর্মচর্চার কাজে বেশি মনোনিবেশ করত। আর দ্বিতীয় স্টেট যারা ছিল অভিজাত শ্রেণী, এই শ্রেণীতে ছিল সমাজের শাসকগণ, যারা জমির মালিক এবং রাজা বা প্রধান শাসকদের অধীনে শাসন পরিচালনা করতেন আর কি। তাদের হাতে অনেক জমি ছিল, যারা ওই যে বললাম জমিদারদের মতো, এবং সাধারণত প্রজাদের উপর তারা শাসন চালাতেন এবং সামরিক প্রতিরক্ষা বা আক্রমণের দায়িত্ব থাকতেন, যে প্রতিরক্ষার বিষয়টা যাতে সামাল দিতে পারে, আর যদি বাইরে কোথাও আক্রমণ দরকার হয় সেটাও যাতে এদের তত্ত্বাবধানে করতে পারে। তৃতীয় স্টেট বা সাধারণ মানুষ, এরা ছিল সর্বনিম্ন স্তরের শ্রেণী। সাধারণ মানুষদের মধ্যে ছিল কৃষক, কারিগর, বণিক এবং শহরের সাধারণ মানুষও। এদের মধ্যে বেশিরভাগই ছিল ভূমিদাস, যারা অভিজাতদের জমিতে কাজ করত। এই যে এরা জমি দিলে সেখানে এরা চাষ করত। তাদের উৎপাদিত পণ্য জমিদার এবং সামন্তদের কাছে প্রদান করতেন, যেটা আমরা এদিকে দেখতাম যে জমিদাররা ওই খাজনা আদায় করতো, করে ব্রিটিশ সরকারকে দিত, এরকম একটা ব্যবস্থা ছিল। কৃষকরা অনেক সময় একাধারে সাত নামে পরিচিত ছিল, যারা জমির মালিকদের কাছে শাসিত হতো এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না, এবং যাদের অধিকার ছিল খুবই সীমিত এবং তাদের জন্য কিছুটা শোষণও ছিল আর কি। এবং এমনও দেখা যেত যে বা এই খাদ্যশস্য যা উৎপাদন করছে তার এমন পার্সেন্টেজ দিতে হতো এই অভিজাত শ্রেণীদেরকে। দিতে দিতে তাদের ভাগে যা থাকতো তা দেখা যেত যে আবার পরবর্তী সিজনের জন্য বীজ হিসেবে রাখা হতো। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ওই বীজ আছে কিন্তু নিজেদের খাওয়ার কিছু নাই, ঘরের খাদ্যশস্য আছে কিন্তু সেটা বীজ হিসেবে রাখা, এটা আবার না থাকলে হবে না, পরবর্তী সিজনে উৎপাদন করা যাবে না। কিন্তু তখন তাদের অনাহারে অর্ধাহারে খুব কষ্টেও জীবনযাপন করতে হতো, কারণ কি একটা বড় অংশই তো নিয়ে যেত তাদের উপরের বসেরা। এখানে কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এদের সবারই সামাজিক মর্যাদা আইন দ্বারা নির্ধারিত ছিল। এরা জমিদার মালিক ছিল, কিছু ক্ষমতার অধিকারী ছিল, ধর্মীয় কর্তব্য পালন করত। যাজকরা এবং কৃষকরা কৃষিকাজ এবং শ্রমের কাজ করত। এস্টেট ছিল একটা রাজনৈতিক গোষ্ঠী, ভূমিকেন্দ্রিক একটা সামাজিক সম্পর্কের বিন্যাস আমরা এখানে দেখতে পাই। এরা মূলত আধা স্বাধীন শ্রেণী। আমরা দাস ব্যবস্থা দেখেছি, তারা ছিল দাসরা পরাধীন, আর এখানে কিছুটা ছিল আধা স্বাধীন, যে পুরোপুরি স্বাধীনতা তারা ভোগ করতে পারত না। এ প্রথায় মানুষের স্থান নির্ধারিত ছিল তাদের জন্মের মাধ্যমে। শ্রেণীর পরিবর্তন প্রায় অসম্ভব ছিল ব্যাপার এখানে, যে আসলে তার অবস্থার পরিবর্তন খুব একটা ঘটাতে পারত না। শ্রেণী বিভাগ খুব দৃঢ় ছিল এখানে, এবং প্রত্যেক শ্রেণীর স্থান অপরিবর্তনীয় ছিল। ফলে সমাজের যে ওই ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী গতিশীলতা যেটা, সেটা খুব একটা তেমন সম্ভব হতো না। আর তাদের যে অধিকার ও দায়িত্বের কথা যদি বলি, প্রত্যেকটা শ্রেণী ছিল নিজেদের দায়িত্ব এবং অধিকার দ্বারা নির্ধারিত, যে তার দায়িত্ব কি থাকবে, তার অধিকার কি কি আছে। যেমন ভূমির মালিকানা, ভূমি ছিল এই ব্যবস্থার মূল অর্থনৈতিক শক্তি বা উৎস। রাজা এবং অভিজাত শ্রেণী এখানকার মালিক এবং ভূমি শোষণ করত, আর কৃষকরা সেখানে জমি চাষাবাদ করতো। আর শাসক শ্রেণী তাদের জমির মালিকানার অধিকার দিয়ে কৃষকদের শ্রম গ্রহণ করতো, হয়তোবা দিত যে তুমি এইটুক চাষাবাদ করবা, করে আমার এই অংশ দিবা। এখানে যথেষ্ট ধর্মীয় প্রভাব ছিল, কারণ যাজক শ্রেণী যারা, তারা সমাজের ধর্মীয় কর্তৃত্ব বজায় রাখত, এবং রাজা বা অভিজাত শ্রেণীর ক্ষমতা প্রতিষ্ঠায় তারা ওই ধর্মীয় সমর্থন প্রদান করত। এবং একটা পর্যায়ে চার্চ অনেক বেশি ক্ষমতাশীল হয়ে উঠতে শুরু করেছিল, এবং তারা শাসনকে নিয়ন্ত্রণ করত রাজ্য পরিচালনার ব্যাপারে। কিন্তু একটা পর্যায়ে এসে বলা হলো যে না, চার্চের জায়গায় থাকবে, তারা ধর্মচর্চার সাথে সম্পৃক্ত থাকবে, রাষ্ট্র পরিচালনা তাদের আসার দরকার নেই। এরপরে হচ্ছে জাতি বর্ণ প্রথা। এটা মূলত হিন্দু ধর্মের সাথে সম্পর্কযুক্ত। এটাকে ইংরেজিতে বলা হয় কাস্ট। এটা মানুষকে বিভিন্ন শ্রেণীতে বা বর্ণে ভাগ করে, চারটা। এখানে নিজস্ব সামাজিক এবং ধর্মীয় দায়িত্ব ছিল, যদিও এটা পেশার ভিত্তিতে নির্ধারিত হয়েছিল, কিন্তু এখন সেটা হয়ে গেছে মানে বংশ পরম্পরায়।
অনেক ক্ষেত্রে এটাও কিছুটা বিলুপ্ত হয়ে গেছে। যারা না আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তারা আসলে ওই যে কঠোরতা এই বিষয়গুলোকে অতটা মেনে চলতে পারেন না। কঠোরতা কোথায় বেশি? যে দেখা যাচ্ছে যে এই ব্রাহ্মণরাই শুধু পূজা অর্চনা করাতে পারে, অন্যরা পারে না। আবার এই ব্রাহ্মণ পরিবারের সন্তানের সাথে এদের কারোর পরিবারের সন্তানের বিয়ে আগে প্রায় নিষিদ্ধই ছিল। এখন হয়তো কিছু কিছু ক্ষেত্রে রাজি হয় আর কি। আর তাছাড়া যেগুলো প্রেমের বিয়ে সেগুলো তো জাতকুল মানে না আর কি। এই এগুলো মূলত পেশার ভিত্তিতে আর কি নির্ধারিত হয়েছিল যে এরা ধর্মচর্চা করবে, এরা হচ্ছে যে যোদ্ধা শ্রেণী ছিল, এরা হচ্ছে যে কৃষি ব্যবসা এই কাজগুলো করতো, আর এরা হচ্ছে যে শ্রমিক শ্রেণী। এভাবে একটা ইয়ে ছিল, এখানে ওই ছবিগুলো দিয়ে দেখানো হয়েছে। জাতিবর্ণ প্রথা ভারত সমাজের কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এর ভিত্তিতে সামাজিক সম্পর্ক, কাজের ধরন, বিয়ে এবং জীবনযাত্রার অন্য দিকগুলো নির্ধারিত হতো। একসময় যারা শূদ্র তাদেরকে অস্পৃশ্য ভাবা হতো। এই ৩ শ্রেণী হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, ইনি যদি ছায়া মাড়াতো তখন ওই তারা গোসল করে নিত প্রতিমধ্যে। তাই দেখা গেলো লং ডিস্টেন্সে কোথাও যাবে তখন তারা ব্যাগে বা থলেতে বাড়তি পোশাক নিত, যে যদি স্নান করা লাগে বা গোসল করা লাগে তা সেটা করে নিত তারা। নদী বা কোথাও জলাধার পেলে তারা সেখান থেকে স্নান করে নিয়ে তারা পবিত্রতা অর্জন করত। কিন্তু যখন থেকে ভারতীয় উপমহাদেশে ট্রাম বা ট্রেন এই জিনিসগুলো, বাস এগুলো চালু হতে লাগলো, তখন কিন্তু এই দূরত্ব আস্তে আস্তে দূর হতে লাগলো। একজন শূদ্র টাকা দিয়ে টিকিট নিয়ে বাসে উঠতেছে, একজন ব্রাহ্মণও, তখন তো আর ব্রাহ্মণ বলতে পারবে না যে তুমি আমার পাশে বসতে পারবে না। এইভাবে আস্তে আস্তে দূরত্বগুলো, অস্পৃশ্যতার যে দূরত্বটা ছিল ওটা আস্তে আস্তে দূর হতে লাগলো। এখানে যে এই পেশার ভিত্তিতে নির্ধারিত হয়েছিল এই জন্য ওটা ফিক্সড হয়ে গেছিল যে ব্রাহ্মণের সন্তান যে হচ্ছে সে ব্রাহ্মণই থাকবে, তাকে আজীবন সেই বর্ণ পরিচয় গ্রহণ বহন করতে হয়। এবং অন্যান্য সমাজে বর্ণপ্রথার অস্তিত্ব থাকলে ভারতীয় সমাজে এইটা উৎকৃষ্ট উদাহরণ বলা হয়, কারণ এখানে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি এবং যেখানে যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই মোটামুটি এখন এটা অনুসরণ করে, অথবা কিছু ক্ষেত্রে এটা শিথিলতা দেখা যায়। ধারণা করা হয় ব্রাহ্মণদের উৎপত্তি হয়েছে ব্রাহ্মীর মাথা থেকে, ক্ষত্রিয়দের হচ্ছে বাহু থেকে, আর বৈশ্যদের হচ্ছে যে হাঁটু থেকে, আর শূদ্রদের পা থেকে, অর্থাৎ এরা উপরে অংশে, তাই এইভাবে এদের অবস্থান এইভাবে আর কি অনেক সময় দেখানো হয় আর কি। প্রত্যেকটা শ্রেণীর মধ্যে নির্দিষ্ট অধিকার এবং দায়িত্ব ছিল, কার কি দায়িত্ব অধিকার কর্তব্য থাকবে। প্রত্যেক বর্ণের সদস্যদের সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অবস্থান ছিল নির্ধারিত। আর এর বংশধারাগত বৈশিষ্ট্য, যে বংশ পরম্পরা ওগুলো চলে আসবে, সেখানে সুনির্দিষ্ট নিয়ম নীতি এবং বিধিনিষেধ ছিল। এই বর্ণের বাইরে বিয়ে করা কঠোরভাবে নিষিদ্ধ, যেটা বললাম। জাতি বর্ণ প্রথা প্রায় স্থিতিশীল, কারণ এটা প্রথা স্থিতিশীল, এখানে পরিবর্তনের সুযোগ নেই। কোন মানুষ কোন পেশায় নিয়োজিত হবে তা তার জন্মের মাধ্যমে নির্ধারিত হতো, যে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণই হবে, এরকম একটা বিশ্বাস ছিল। এরপরে সর্বশেষ হচ্ছে সামাজিক শ্রেণী। একটি সমাজে মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থান অনুযায়ী এটা ভাগ করা হয় উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যেটা আমরা খুব সহজে জানতে পারি। আমরা যদি দেখি যে দেশগুলোকেও এরকম ভাগ করা হয়েছে, উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, এরকম এগুলো সবই মোটা দাগে অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে। ডেভিড পভেনো বলেন সামাজিক শ্রেণী হচ্ছে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থায় ভূমিকা পালন করা নির্ধারিত গোষ্ঠী। এখানে কিন্তু পরিবর্তনযোগ্য এবং দেখানো হচ্ছে যে এই উচ্চবিত্তের সংখ্যা, লোকের সংখ্যা কম কিন্তু তাদের সম্পদ বেশি। এখানে মাঝামাঝি অল্প স্বল্প সম্পদ, লোকের সংখ্যাও বেশ, আর এখানে প্রায় 50% মানুষ কিন্তু এদের আসলে সম্পদ বলতে নেই কিছু, এরকম ভাবে কিছুটা প্রতীকী অর্থে দেখানো হয়েছে। এখানে কিন্তু অবস্থার পরিবর্তন করা সম্ভব। ইনিও কিন্তু নিঃস্ব হয়ে গেলে তখন তার অবস্থান এই জায়গায় বা এই জায়গায় চলে আসতে পারে। আবার ইনিও কিন্তু চাইলে তার পরিশ্রমের দ্বারা, মেধার দ্বারা সে কিন্তু পরিশ্রম করে টাকা পয়সা বানিয়ে উপরে উঠতে পারে, ইনিও উপরে উঠতে পারে। এজন্য এখানে ওই জাতিবর্ণ প্রথার মতো অতটা কঠোরতা এখানে নেই। এটা কিন্তু অর্জিত বিষয়, এটা আরোপিত নয়, যেমনটা আরোপিত আমরা দেখেছি অন্যান্যগুলোর ক্ষেত্রে। এখানে একটা বাস্তব গোষ্ঠী হিসেবে দেখা হয়। এখানে প্রধান উপাদানগুলো হলো আয়, ক্ষমতা, সম্পত্তি, পেশা, শিক্ষা এবং বংশমর্যাদা। কিন্তু আমার কাছে মনে হয়েছে আয়টাই বেশি গুরুত্বপূর্ণ। যার টাকা পয়সা থাকে, আয় যাতে নাম ধরে ডাকা হয়, দুদিন পরে কিন্তু তার নামের সাথে হয় বাবু বা সাহেব বলে ডাকা হয়, কিন্তু তার ওই শিক্ষা না থাকুক আর না থাকুক, বা বংশমর্যাদা থাকুক আর না থাকুক, সেটা বিষয় না।
এখানে গতিশীলতা আছে, ওই যে উপরে উঠতে পারবে, নিচেও নামতে পারবে। এখানে শ্রেণীগুলো আপেক্ষিক, এক এক জায়গায় এক এক রকম রূপ পরিগ্রহ করে। তো ধরা হয়ে থাকে যে উচ্চ শ্রেণীর পেশাগুলো সাধারণত সম্মানজনক এবং সামাজিক মর্যাদাপূর্ণ হয়, আর নিম্ন শ্রেণীর পেশাগুলো সাধারণত সেখানে কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম এবং কম মর্যাদাপূর্ণ হয়। আর উচ্চ শ্রেণীর মানুষের পেশা পরিবর্তন করতে পারে, কিন্তু নিম্নদের আসলে খুব একটা হয়ে ওঠে না। তারা পেশার পরিবর্তন, যেহেতু তাদের শিক্ষার হারও কম, তাদের সুযোগ কম, এর জন্য পেশার পরিবর্তন তাদের খুব কমই ঘটে। শ্রেণী মানুষের জীবনযাত্রার মান এবং তাদের বাসস্থানের ধরনও নির্ধারণ করে দেয়। উচ্চ শ্রেণীর মানুষের অধিকারের পরিধি সাধারণত বড় থাকে এবং তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাবশালী হয় অন্যদের তুলনায়। যদি আমরা একটু বোর্ড প্রশ্ন দেখি, এখানে আমাদের এই 4টা ধরন দিয়ে মাঝখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে উদ্দীপকের ছকে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন প্রত্যয়টি নির্দেশ করে ব্যাখ্যা করো। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম, এই 4টা ধরন কিসের ধরন? সামাজিক স্তর বিন্যাস। তাহলে এটা প্রথমভাবে শুরু করতে হবে, যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সামাজিক স্তর বিন্যাস প্রত্যয়টাকে নির্দেশ করে। তখন সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে 2-3 কথা বলতে হবে, যেটা আমরা প্রথমে বলেছি, সম্ভব হলে একটা প্রামাণ্য সংজ্ঞা। তারপরে বলতে হবে যে এর 4টা ধরন আছে, যে 4টা ধরন উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, তখন এই প্রত্যেকটা ধরন 1-2 লাইন করে লিখে দিলে। এরপরে বলছে ছকে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে প্রযোজ্য প্রত্যয়টি যে কোনো একটি ধরন বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে যে 4টা ধরন আছে যেগুলো আমরা আলোচনা করেছি, এখান থেকে যে ধরনটা তোমার জন্য সুবিধাজনক মনে হবে মনে রাখা, তুমি সেটা সুন্দর করে গুছিয়ে লিখবে, যেটা আমরা ওখানে দেখেছি সেই ধরন সম্পর্কে, সেখানে যে শ্রেণী বিভাগ ছিল, তারপরে সেগুলোর বৈশিষ্ট্য, এই জিনিসগুলো যদি ফোকাস করে তুমি লিখতে পারো, আমার দৃঢ় বিশ্বাস 4-4 পাওয়া সম্ভব। এছাড়া 2022 সালে এসেছে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত পলাশপুর গ্রামে। সেখানে কৃষক থাকে, ধোপা থাকে, নাপিত, কামার, কুমার এবং কিছু জেলেদের বসবাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি একেবারে নিম্ন বর্ণের কিছু মানুষের বসবাস। এই গ্রামের লোকেরা তাদের প্রত্যেক পেশাকে আঁকড়ে ধরে জীবনযাপন নির্বাহ করে। তাহলে প্রত্যেক পেশায় এটা ধরে রাখার প্রবণতা বা ধরে রাখার বিষয়টা আমরা দেখতে পাই জাতি বর্ণ প্রথার মধ্যে। এখানে হয়তো দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে তাদের সন্তানরা, ওই যে ওখানে আমরা বলেছি যে কিছু কিছু বিষয় এখন তারা অতটা কঠোরতা অনুসরণ করে না, পিতার পেশা গ্রহণ না করে তারা চাকরি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের যে জাতি বর্ণ প্রথা আছে, সেই জাতি বর্ণ প্রথার যে নিম্নের স্তরটাকে এখানে নির্দেশ করছে, যারা এই পেশাগুলোর সাথে সম্পৃক্ত। উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সামাজিক স্তর বিন্যাসে কোন প্রত্যয়কে নির্দেশ করে? তখন বলতে হবে যে আমরা জানি সামাজিক স্তর বিন্যাসের যে 4টা ধরন রয়েছে, তাহলে উদ্দীপকে উল্লিখিত বিষয়টা হচ্ছে আমাদের কোনটা? জাতিবর্ণ প্রথা। তখন জাতিবর্ণ প্রথা সম্পর্কে এটার সাথে মিশে ভালো করে কিছু কথা বলতে হবে, যেগুলো আমরা আলোচনা করছি। সামাজিক স্তর বিন্যাসের উক্ত ধরনটির গুরুত্ব সাম্প্রতিককালে হ্রাস পাচ্ছে। তখন ওই যে শিক্ষার হার বৃদ্ধি, সামাজিক সচেতনতা, শিল্পায়ন, নগরায়ন, এগুলোর ফলশ্রুতিতে এবং ওগুলোর গ্রহণযোগ্যতা অনেকটাই কিছুটা হ্রাস পাচ্ছে সাম্প্রতিক সময়, এবং এগুলো নিয়ে এখন ডিবেট হচ্ছে, প্রশ্ন তোলা হচ্ছে যে এগুলো এখনো আমরা যেহেতু পেশা পরিবর্তন করে ফেলতেছি, তাহলে কেন এগুলো এখনো কঠোরভাবে মেনে চলতে হবে, এরকম নিয়ে ডিবেট হচ্ছে, যার ফলশ্রুতিতে এগুলো একটু হ্রাস পাচ্ছে। এছাড়া আমরা 21 সালের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কতে আছে শিল্পপতি, মাঝামাঝি আছে অধ্যাপক এবং নিচে আছে শ্রমিক। তাহলে আমরা যে 3টা স্তর দেখেছিলাম সামাজিক শ্রেণীর মধ্যে, সেখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এই 3টার কথা এখানে বলতে হবে, যে সামাজিক স্তর বিন্যাসের সামাজিক শ্রেণী ও মর্যাদার যে বিষয়টা আছে সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। তখন এটা আমাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে যে ওই 3টা ধরন, যে ধরনের কোন কোন ধরনের মধ্যে কোনটা কোনটা পড়লে সেটা বলে দিতে হবে, দিয়ে তার কিছু বৈশিষ্ট্য বলতে হবে। এরপরে উদ্দীপকে ক ও ক্ষয়ের মধ্যে সামাজিক অসমতা মূলত উৎপাদন উপকরণের মালিকানা ভিত্তিক। এখানে আমরা বলতে হবে শিল্পপতি, ওই যে কার্ল মার্কসের কথাই যদি আমরা ধরে নিই, তাহলে উৎপাদন মালিকানার সাথে সম্পৃক্ত হচ্ছে এই শিল্পপতি, আর সেখানে ইনি উৎপাদনের থেকে লাভ করছে, আর সেখানে শ্রমিক শুধু শ্রম দিচ্ছে উৎপাদন মালিকানায়, কিন্তু তার মালিকানা বা ওনারশিপ যেটা আমরা বলি সেটা কিন্তু তিনি ফিল করছে না। এখানে শুধু তিনি শ্রমই দিচ্ছেন, যেটা নিম্ন বৃত্তের কথা চলে আসে। তো এখানে যে অসমতাটা, যে ইনি এনাকে শোষণ করছে এক প্রকার, যে তার যে প্রাপ্যটা হয়তো অনেক ক্ষেত্রে দিচ্ছে না, বা লাভ যেটা হচ্ছে সেটাও কিন্তু ইনি বেশি নিচ্ছে, এখানে তাদেরকে খুব কম দেওয়া হচ্ছে। তো এই যে উৎপাদনের উপকরণের যে মালিকানার ভিত্তিতে যে অসমতাটা, সেটা এখানে ফুটে উঠছে। এছাড়া 2017 সালে ওই প্রথম 23 সালের মতো একটা প্রশ্ন, এগুলো দিয়ে প্রশ্নবোধক চিহ্ন
এটা আমরা তো বলেই দিয়েছি, এটা সামাজিক স্তর বিন্যাস। পরে যদি আমরা ঘ দাগ দেখি, যে উক্ত সমাজতাত্ত্বিক প্রত্যয়টি ছাড়া পৃথিবীর কোনো সমাজকে কল্পনা করা যায় না। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও। তাহলে এখানে প্রথমে বলে নিতে হবে যে না, অবশ্যই আমি এই বক্তব্যের সাথে একমত পোষণ করি, কারণ এই সমাজতাত্ত্বিক প্রত্যয় অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস ছাড়া পৃথিবীর কোনো সমাজকে কল্পনা করা যায় না। এক এক সমাজে এক এক সময় এক এক স্তর বিন্যাস বিদ্যমান ছিল, হয়তো কিছু কিছু স্তর বিন্যাসের অস্তিত্ব এখন আর নেই, কিন্তু অন্যগুলো আছে। তখন বলে দিতে হবে যে আমাদের দাস প্রথা এবং সামন্ত প্রথার অস্তিত্ব এখন আর নেই, কিন্তু অন্য দুটোর অস্তিত্ব অর্থাৎ জাতি বর্ণ প্রথা এবং সামাজিক শ্রেণী মর্যাদা গোষ্ঠীর অস্তিত্ব এখন আছে। আমরা এই দুটোর অস্তিত্ব এখন দেখতে পাই। আর আমরা যে বৈশিষ্ট্য যখন বলেছি, তখন আমরা বলেছিলাম এটা সার্বজনীন, সব সমাজেই বিদ্যমান। তখন ওই বৈশিষ্ট্যের কিছু কথা, এই কেন্দ্রিক কথা বলে নিলে আমাদের দৃঢ় বিশ্বাস উত্তরটা অনেক সাজানো গোছানো হবে এবং পরিপূর্ণ নাম্বার তুমি পেতে পারবে। তো এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।